গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের যদি দুইটা তড়িৎবাহী তার থাকে আর এদের মধ্যে দিয়ে যদি কারেন্ট বা তড়িৎ একই দিকে প্রবাহিত হয় তবে তার দুইটি পরস্পরকে আকর্ষণ করবে। সংখ্যা ধরে নিয়ে কোনো প্রবলেম করার আগে আমরা দেখে নিই যে তার দুটিতে কারেন্ট যদি একটা অন্যটার উল্টো দিকে যায় তবে কি ঘটবে, তারা কি পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। আপনারা হয়তো অনুমান করতে পারছেন। আসুন ব্যাপারটা আবার শুরু থেকে দেখি, কারণ আমি বুঝতে পারছি যে আমি গতবার হিজিবিজি করে দেখিয়েছি, এবার একটু পরিচ্ছন্নভাবে করি। এবার আর অত বেশি চৌম্বক রেখা আঁকবো না। এটা হচ্ছে 1 নম্বর তার আর এটা হলো 2 নম্বর তার। এবার দুইটা তারের মধ্যে দিয়ে দুই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। প্রথম তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1 আর দ্বিতীয় তারে যাচ্ছে I2। এখন I1 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দেখতে কী রকম হবে? আমরা ডান হাত মুষ্টিবদ্ধ করলে বুড়ো আঙুল যদি কারেন্টের দিক নির্দেশ করে তাহলে বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্র নির্দেশ করবে। চৌম্বক ক্ষেত্র এখানে কাগজের ভেতরে যাবে আর এখানে কাগজ থেকে বের হয়ে আসবে। আপনি যদি আপনার ডান হাতের বুড়ো আঙুল এভাবে উপরের দিকে রাখেন তাহলে এ ধরনের চৌম্বক ক্ষেত্র পাবেন। তারের ডান দিকে এটা কাগজের বা আপনার ভিডিও স্ক্রিনের ভিতরে যাচ্ছে, এগুলো তারের ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হচ্ছে, কিন্তু যত দূরে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র তত দুর্বল হচ্ছে, কারণ চৌম্বক ক্ষেত্র দূরত্বের ব্যস্তানুপাতিক। কিন্তু এই বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র কাগজের ভেতরের দিকে যাচ্ছে। আমাদের জানা বিষয়গুলো আরেকবার বলছি। I2 তড়িৎবাহী তারের উপর বল বা বলতে পারি I1 কারেন্টের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দ্বারা I2 কারেন্টবাহী তারের উপর প্রযুক্ত বল সমান হবে I2 কারেন্ট গুণ তারের একটা দৈর্ঘ্য, দ্বিতীয় তারের উপর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ধরছি L2। এটা একটা ভেক্টর, কারণ এর মান আছে, দিকও আছে। এর দিক হলো কারেন্ট যেদিকে যায় সেই দিকে। ধরে নিচ্ছি এটা হলো L2 এখান থেকে এখানে। এটার সাথে ক্রস গুণ করতে হবে চৌম্বক ক্ষেত্রের। তাহলে প্রথম তারের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এটা দেখতে জটিল মনে হতে পারে, কিন্তু ডানহস্ত সূত্র প্রয়োগ করে এই ক্রস গুণের দিক জানা যাবে। আমাদের তর্জনী L2 এর দিকে রাখতে হবে। আমি নিজে এটা করছি, আপনারাও করে দেখতে পারেন। আপনার ডান হাতের তর্জনী L2 এর দিক নির্দেশ করে এভাবে রাখুন। এই দ্বিতীয়টা নিচে হবে, উপরে নয়। L2 এর দিক বরাবর আপনার তর্জনী রাখুন। আবার এভাবে করে দেখি যাতে সঠিকভাবে ছবিটা আঁকতে পারি। আপনার মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিকে রাখতে হবে। এই তর্জনী L2 এর দিক প্রকাশ করছে, তর্জনী এভাবে থাকবে, মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিকে থাকবে। তাহলে এটা নিচের দিকে নির্দেশ করবে, কারণ চৌম্বক ক্ষেত্র কাগজের ভেতরে যাচ্ছে। প্রথম তারটার ডান দিকে চৌম্বক ক্ষেত্র এরকম, অন্য আঙুলগুলো যেভাবে আছে সেভাবেই থাক। তাহলে আপনার বুড়ো আঙুল নেট বলের দিক নির্দেশ করবে, বুড়ো আঙুলের অবস্থান হবে এরকম। তাহলে হয়ে গেল এটা আপনার হাতের উপরের পাশ, এগুলো আপনার হাতের শিরা, এটা হলো নখ, এটা বুড়ো আঙুলের নখ। তাহলে এই অবস্থায় কারেন্ট যখন উল্টো দিকে যাচ্ছে তখন এই তারের উপর নেট বল বাইরের দিকে কাজ করছে, নেট বল বাইরের দিকে। আমার কথা যদি বিশ্বাস না করতে পারেন তবে আপনারা নিজেই এটা চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু প্রথম তারের উপর প্রযুক্ত বল বা এর অংশবিশেষের উপর প্রযুক্ত বল, যেটা দ্বিতীয় তারের I2 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত হচ্ছে, সেই বলও বাইরের দিকে কাজ করবে। তাহলে ব্যাপারটা একটু চিন্তা করুন। কারেন্ট যদি একই দিকে যায় তবে তারা পরস্পরকে আকর্ষণ করবে, আর কারেন্ট যদি বিপরীত দিকে যায় তবে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। যাই হোক, এবার কিছু সংখ্যা ব্যবহার করা যাক। এই প্রবলেমটাতেই যেখানে কারেন্ট বিপরীত দিকে যাচ্ছে কিছু সংখ্যা ধরে নেই সেখানে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1 সমান 2 অ্যাম্পিয়ার্স, দ্বিতীয় তারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট I2 সমান ধরি 3 অ্যাম্পিয়ার্স। আমাদের আর কোন বিষয়টা জানা আছে? তার দুটো কত দূরে আছে সেটা জানতে হবে। ধরে নিচ্ছি এখানকার এই দূরত্বটা হচ্ছে, কি ধরা যায়, আমি একটা ছোট সংখ্যা ধরলাম যে এদের দূরত্ব হলো 1 মিলিমিটার। কিন্তু আমরা সবগুলো এককই SI এককে রাখতে চাই, তাই 1 মিলিমিটারকে মিটারে রূপান্তরিত করতে হবে। এটা সমান 1 গুণ 10⁻³ মিটার্স। এতে দূরত্ব হলো খুব বেশি নয়। এখন বের করা যাক প্রথম তারের উপর দ্বিতীয় তারের কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কত বল প্রয়োগ করছে। আমরা দেখতে চাই যে প্রথম তারটা সত্যি বিকশিত হয় কিনা। আমরা তারের একটা নির্দিষ্ট অংশ ধরে নিই। তারের এই অংশের দূরত্ব আমরা ধরে নিচ্ছি। আমরা ধরে নিই যে তারের এই অংশটা অনেক লম্বা, এর দৈর্ঘ্য ধরে নিলাম 10 মিটার্স।
ঠিক আছে, এবার দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে বের করে ফেলি এই I2 কারেন্ট কত মানের চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। I2 কারেন্ট দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। আমি হাতটা অনেক বেশি বড় করে এঁকে ফেলেছি, এটা অনেক জায়গা নিচ্ছে। তাহলে কারেন্ট I2 যে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে তার মান সমান হবে, আমরা ধরে নিচ্ছি যে তার দুটো বায়ু মাধ্যমে আছে, তাহলে আমরা ভ্যাকুয়ামের প্রবেশ্যতা ব্যবহার করতে পারবো। এটা সমান মিউ নট, যেটা হলো ভ্যাকুয়ামের প্রবেশ্যতা, গুণ কারেন্ট I2 ডিভাইডেড বাই, আমরা তারটা হাতের মুষ্টিতে নিয়ে এর দিক বের করতে পারবো, একটু পরেই তা করবো। যাই হোক, ডিভাইডেড বাই 2 পাই গুণ ব্যাসার্ধ, তাহলে 2 পাই গুণ ব্যাসার্ধ। আমি এই সূত্রে আমাদের জানা মানগুলো বসাই, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান সমান এই মিউ নট গুণ I2 যেটার মান 3 অ্যাম্পিয়ার্স গুণ 3 অ্যাম্পিয়ার্স ডিভাইডেড বাই 2 পাই গুণ 1 গুণ 10⁻³ এর মান হিসেব করি, এর একক হবে টেসলাতে। চমৎকার, ক্যালকুলেটরে ভ্যাকুয়ামের প্রবেশ্যতার মান দেওয়াই আছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি। ভ্যাকুয়ামের প্রবেশ্যতা গুণ 3 ডিভাইডেড বাই 2 পাই গুণ 1 E-3। তাহলে আমি টেসলা এককে উত্তরটা পেলাম 6 গুণ 10⁻⁴ টেসলাস। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মান যেটা কারেন্ট I2 এর কারণে সৃষ্টি হচ্ছে সেটা সমান 6 গুণ 10⁻⁴ টেসলাস। এই চৌম্বক ক্ষেত্রের দিক কী হবে, এই জন্য ডানহস্ত সূত্র প্রয়োগ করব। আপনি ডান হাতে তারটা নিয়ে এমনভাবে মুষ্টি করুন যাতে বুড়ো আঙুল কারেন্টের দিকে থাকে, তাহলেই আপনি চৌম্বক ক্ষেত্রের দিক পেয়ে যাবেন। আমার ডান হাতের বুড়ো আঙুল কারেন্টের দিক নির্দেশ করছে, আমার অন্য আঙুলগুলো দেখতে এরকম লাগছে, আঙুলগুলো এই প্রান্ত থেকে বেরিয়ে আছে, তাই না? তাহলে কারেন্ট I2 এর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটা দেখতে এরকম হবে। দ্বিতীয় তারের ডান দিকে চৌম্বক ক্ষেত্র তলটা ভেদ করে বাইরে বেরিয়ে আসবে, আর বাম পাশে তল ভেদ করে ভেতরে যাবে, তাই না? তাহলে এ পাশে চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো ভেতরে যাবে। তাহলে এখন আমরা বের করতে পারবো এই প্রথম তারের উপর প্রযুক্ত নেট বল কত। আমি কিছু জিনিস মুছে দেই যাতে লেখার জায়গা পাওয়া যায়। আমরা জানি যে আমরা এই কারেন্টের মান ব্যবহার করেছি, আমরা এইসব কিছু করে ফেলেছি, এসবের আর দরকার নেই। আমাদের শুধু যে চৌম্বক ক্ষেত্রটা তল ভেদ করে বেরিয়ে আসছে তার মান জানলেই চলবে। আমরা আসলে পুরো ছবিটাই মুছে দিতে পারি, কারণ আমরা জানি যে I2 কারেন্টের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। আর এখন আমরা প্রথম তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল নিয়ে চিন্তা করছি। ছবিটা না হয় থাক, প্রবলেমটা কী ছিল তা মনে রাখতে পারবো আমরা। এখন এই প্রথম তারের উপর নেট বল কত। প্রথম তারের উপর নেট বল, বা আমরা বলতে পারি দ্বিতীয় তারের কারণে প্রথম তারের উপর প্রযুক্ত বল সমান হবে প্রথম তারের কারেন্ট যেটা হলো 2 অ্যাম্পিয়ার্স গুণ এই ভেক্টর, আচ্ছা এটা হলো L1, আমি তাহলে L1 লিখছি, ক্রস চৌম্বক ক্ষেত্র। আমরা প্রথমে মান নিয়ে চিন্তা করি, এর দিকও আমরা বের করতে পারবো। আচ্ছা প্রথমে আমরা এর দিকটাই বের করি। L1 উপরের দিকে যাচ্ছে, ডান হাতের তর্জনী এদিক বরাবর থাকবে। চৌম্বক ক্ষেত্র কাগজের তলের ভেতরে যাচ্ছে, এটা হলো B2, এটা হলো দ্বিতীয় তারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, আর এটা কাগজের ভেতরের দিকে যাচ্ছে। তাহলে ডানহস্ত নিয়ম প্রয়োগ করলে কি হবে, আমার তর্জনী কারেন্টের দিক নির্দেশ করছে I1 এর দিক, আমার মধ্যমা নিচের দিক নির্দেশ করছে, সেজন্য আপনারা এটা দেখতে পাচ্ছেন না। অন্য আঙুলগুলো যেভাবে থাকে সেভাবেই আছে। তাহলে আমার বুড়ো আঙুল নেট বলের দিক নির্দেশ করবে, এটা আমার হাতের উপরের পাশ, তাহলে নেট বল এই দিকে কাজ করবে, তাই না? এখন আমাদের আর ভেক্টর নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এখন নেট বল কোন দিকে কাজ করবে তা জানি। এর মান কত, এই বলের মান সমান হবে কারেন্ট 2 অ্যাম্পিয়ার্স গুণ তারের দৈর্ঘ্য যেটা হলো 10 মিটার্স গুণ চৌম্বক ক্ষেত্রের মান যেটা হলো 6 গুণ 10⁻⁴ টেসলাস। ক্রস গুণ করার জন্য আপনাকে এই দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণের সাইন নিতে হবে। এরা পরস্পর লম্ব, চৌম্বক ক্ষেত্র কাগজের তল ভেদ করে ভেতরে যাচ্ছে, আর তারের দিক ভেক্টর যেটা হলো তারের দৈর্ঘ্য সেটা কাগজের তল বরাবর যাচ্ছে, তাহলে এরা লম্ব। তাহলে সাইন থিটা হবে 1।
যখন দুটি ভেক্টর লম্বভাবে থাকবে তখন সাইন থিটা নিয়ে চিন্তা না করলেও চলবে, ভেক্টর টার্ম দুটো জাস্ট গুণ করলেই চলে, তারপর ডানহস্ত নিয়মে দিক বের করতে হয়। সে যাই হোক, এখান থেকে আমরা পাই 120 গুণ 10⁻⁻4। এটাকে এভাবেও লিখতে পারি 1.2 গুণ 10⁻²। তাহলে এটা হলো 2 নম্বর তারের কারেন্টের কারণে 1 নম্বর তারের উপর প্রযুক্ত বল। এই বলের মান হলো 1.2 × 10⁻² নিউটনস, কারণ সব কিছু এখানে এসআই এককে আছে। এর দিক হবে বাইরের দিকে। আমরা যদি তারের ভর জানতাম, এই অংশটার ভর, তাহলে এই বলকে ভর দিয়ে ভাগ করলেই জানা যেত তারটা বাইরের দিকে কোনো মুহূর্তে কত দ্রুত ত্বরণ লাভ করছে। তারটা যতই দূরে যাবে চৌম্বক ক্ষেত্র ততই দুর্বল হবে, তাহলে নেট বলও কমতে থাকবে, তাহলে এর ত্বরণের হার ধীরে ধীরে কমতে থাকবে, তারপরও কিন্তু এটা ত্বরান্বিত হবে, তাহলে তারটা দ্রুত গতিতে বাইরের দিকে যেতেই থাকবে। যাই হোক, আমার সময় প্রায় শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।